টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা শেষ। এমন দুইটা টিম নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে আসছি যে মানে কথা বলাটা বহুত জরুরি, আপনাদের শোনাটাও সেটা জরুরি। আরও যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথা মনে হয় একটু হাত পড়বে যে আমরা বাঙালি বা আমরা বাঙালি যারা আবেগময়ী ক্রিকেট প্রেমী আছি আমরা কতটা বেহায়া, আমরা কতটা নির্লজ্জ, আমরা কতটা ভুক্তভোগী বা আমরা কতটা মানে আর কি অসহায় হয়ে বাংলাদেশের খেলা দেখতে বসে টিভির স্ক্রিনে, অথবা যারা বাইরে থাকে বাইরের স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশকে সাপোর্ট করে। আচ্ছা ভাই, আপনারা হয়তো প্রথমের দিকে দেখছেন কিনা আমি জানি না, বা আপনারা প্রথম টি-20 ম্যাচটা অনেকটা নরবরে দুইটা টিমের হয়েছে সেই টিমের জন্য আপনারা খেলা দেখছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন তাহলে ভালো, আর যদি দেখে না থাকেন তাহলে আমার কথাগুলো একটু শোনেন। তো কেন বাংলাদেশকে আমি টানতেছি, প্রথম ম্যাচের তুলনায় বাংলাদেশের অবস্থানটা কোথায় আমি সেটা টানতেছি। আচ্ছা ভাইয়া, এই টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে আনকরা টিমগুলোর মধ্যে অন্যতম দুইটা টিম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে কানাডা, হ্যাঁ, আর একটা হচ্ছে উগান্ডা। এই তিনটা টিমেই মনে হয় সবচেয়ে আনকরা টিম, যারা প্রথমবারের মতো আইসিসি কোনো বৈশ্বিক আসরে ক্রিকেট খেলতেছে। কিন্তু ভাই কানাডার দিকে যদি আমি তাকাই, আমি জানি না, আমি কখনো তাদের নামও শুনি নাই যে কানাডা ক্রিকেট খেলতে পারে বা কানাডার ক্রিকেট কোনো টিম আছে বা কানাডার ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে বল করতে পারে। আমি এমনটা কোনোই শুনি নাই, কারণ এর আগে পাপুয়া নিউগিনি খেলা দেখছি, কেনিয়ার খেলা দেখছি, এর বাইরে আর কোনো খেলা দেখি না তেমন। ইউএসের একটু ছিল, মানে জানা ছিল যে বাংলাদেশের সাথে সিরিজ খেলছে এই কারণে, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি কানাডা সম্পর্কে কোনো কিছু জানি না, বা কানাডা ক্রিকেট খেলতে পারে আমি সেটাও জানি না। সেই কানাডার প্লেয়াররা 20 ওভারে ইউএসের সাথে, ইউএস একটা এস্টাবলিশ টিম না, মানে ক্রিকেটের জন্য ব্যাট বল ধরতে পারে, মারতে পারে, বলতে পারে, বা অনেক কিছু সম্পর্কে জানে, এই কারণেই বলতেছি কারণ তাদের টিমে যে প্লেয়ারগুলো আছে সেগুলো ক্রিকেট কান্ট্রি, বিভিন্ন ক্রিকেট কান্ট্রি থেকেই তারা আসে এখানে খেলতেছে। কানাডার তো ভাই কোনো প্লেয়ারকেই চেনা যায় না, বা তাদের নামও জানি না, বা এই দেশটা যে ক্রিকেটের সাথে জড়িত আমি বিশ্বাস করেন ভাই সেটাও জানি না। কিন্তু তাদের যে ব্যাটিং তাণ্ডব আমি দেখলাম টি-20-তে, খারাপ বলা যাবে না, খারাপ বলা যাবে না, কারণ নতুন টিম বৈশ্বিক আসরে আসছে, টি-20 একদম হোম টিমের সাথে খেলতেছে, গ্যালারি ভর্তি সাপোর্ট, তাদের বিপক্ষে সাপোর্ট, তারা ব্যাটিং করছে, 197 রান টার্গেট দিল। এটা তো গেল ভাই কানাডার ব্যাটিং লাইন আপের কথা। এখন আসি ভাই ইউএসের কথায়। ইউএস যে ক্রিকেট টিমটা আছে, যারা আমাদেরকে একদম নাকের জলে পানির জলে এমনি করে মতলয় আমাদেরকে সিরিজটা হারায় দিছে, সেই ইউএসের কথায় একটু আসি। ভাইয়া ইউএসএ 0 রানে 1 উইকেট চলে গেছে, 0 রানে একটা উইকেট চলে গেছে, আর তারপর 42 রানে 2টা উইকেট চলে গেছে। টার্গেট কিন্তু মনে রাখবেন 197, মানে 197 টার্গেট। সেখান থেকে ইউএসএর দুইজন ব্যাটসম্যান কিভাবে কিভাবে সম্ভব ভাইয়া, একদম মারে কাটে ঝাম ধাম করে একদম ধুমধাম হুমড়ায় মুচড়ায় ম্যাচটাকে বের করে দিল। এখন আমি একটু আগেই প্রথমে শুরুতেই বলছি বাংলাদেশকে এখানে কেন টানবো। আচ্ছা ভাইয়া, কানাডা ইউএসএ একদম নাদান ক্রিকেটে, তারা 197 রান টার্গেট দিচ্ছে, কেউ 197 চেস করে যাচ্ছে, তাও আবার 3 থেকে 4টা উইকেটের বিনিময়ে। আমাদের দেশের খেলোয়াড়রা একজন, আমরা মনে হয় টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত, মানে পাওয়ারই মনে হয় আমাদের 15-16 বছর হয়ে যাচ্ছে, ওডিআই এমন হয়ে যাচ্ছে, আমরা এতদিন ধরে ক্রিকেট খেলতেছি, তারপর আমরা 20 ওভারে 120-25 রান করতে পারি, এটাই আমাদের সামর্থ্য। আমরা 200 রানের মুখ দেখি হর হামেশা, হ্যাঁ হর হামেশা। তো ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, এই আনকরা টিমগুলো যদি পারে, আপনারা আমার দুই সাইডে স্ট্রাইক রেট দেখেন, এক একটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দেখেন, একদিকে কানাডার স্ট্রাইক রেট দেখেন, একদিকে ইউএসের স্ট্রাইক রেট দেখেন, অথচ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটারদের স্ট্রাইক রেট এতটাই জঘন্য। আমার মনে হয় আমার পাড়ার ক্রিকেট টিম যদি গিয়ে ওখানে মারতো, 6টা বল খেলতো, 10 রান করে আউট হইতো, আমি যদি যাইতাম বা মোশাররফ করিমকেও যদি নামানো হইতো বা চঞ্চল চৌধুরীকেও যদি নামানো হইতো, তাও মনে হয় 6 বলে 8-10 রান করে স্ট্রাইক রেটটা 100+ করে রাখতো, যেটা আমাদের দেশের ব্যাটসম্যানরা পারে না। কেন ভাইয়া? তোদের কি শরীর খুব খারাপ? তোদের কি শরীর খুব চলে না? তোদের কি মন চলে না? তার উপর আমাদের ক্যাপ্টেন শান্তর ইন্টারভিউতে দেখলাম তিনি বলছে নতুন একটা স্টেডিয়াম হয়েছে, এই স্টেডিয়াম নিয়ে আমরা কোনো ভিডিও পাই নাই, এই উইকেট নিয়ে আমরা কিছু বুঝি না, তাই আমাদের এই অবস্থা হয়েছে। কেন ভাইয়া? ইন্ডিয়া কি 10-15 ওভার এই পিচে খেলে তোদের সাথে খেলতে নামছিল? ইন্ডিয়া কি তোদের সাথে ইউটিউবে ভিডিও কনফারেন্স করে এবং সেই কিউরেটারকে তাকে বসায় নিয়ে এসে তারপর খেলতে নামছিল যে তোরা 100 স্ট্রাইক রেটেও খেলতে পারিস না? ভাইয়া যাই হোক, প্রস্তুতি ম্যাচ দেখে আমরা অনেকেই এমন রাগান্বিত হয়ে বাংলাদেশ দলকে নিয়ে একদম প্রচুর টেনশনে আছি। তার উপর শরীফুল ইনজুরিতে পড়ে গেছে, 6টা সেলাই, কি হবে জানি না। দোয়া করি সুস্থ ফিরে হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরুক, কারণ তার আমাদের দরকার আছে।
সো এখন কথা হচ্ছে প্রস্তুতি ম্যাচ দেখে এখনই আমরা দলকে প্রেসারে ফেলাবো না। অনেকেই অনেক পোস্ট করতেছি, অনেকে অনেক কমেন্ট করতেছি। আগের মতো আপনাদের রান আউট থেকে ফেরদৌস ভাই অনুরোধ করতেছে, ভাইয়া দয়া করে নেগেটিভ পোস্টগুলো করিয়েন না, প্রস্তুতি ম্যাচের মতো চলে গেছে। হ্যাঁ, আমরা পূর্ণাঙ্গ বিশ্বকাপ, আমাদের শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খুবই জরুরি জেতা এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। এই ম্যাচটাতে যদি আমরা জিততে না পারি তাহলে আমাদের পরের রাউন্ডে যাওয়া নিয়ে খুব টাফ হয়ে যাবে। এই কারণেই আমি বলবো সবাই সাপোর্ট করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং দোয়া করি, কারণ মায়ের দোয়া ক্রিকেট টিমকে দোয়া ছাড়া কোনো উপায় নাই এবং দর্শকের সাপোর্ট ছাড়া তাদেরকে ওঠানোর কোনো উপায় নেই। সো রানাউটে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না।